আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পেতে আশাবাদী সরকার, জানালেন অর্থ উপদেষ্টা। রাজস্ব আয় বাড়ানো ও ভর্তুকি কমাতে নেওয়া হবে পদক্ষেপ। আমাদের ব্যাংক রেজুলেশন ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ কিন্তু আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দে, এটা তো আমাদের এমনি করতে হবে। প্রবাসী আয়ে $300 কোটি রেকর্ড। গণহত্যা মামলায় সাবেক 2 পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। হামলা হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে আওয়ামীপন্থী 93 আইনজীবীর জামিন আবেদন। শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত সহ গ্রেপ্তার 8। পুলিশের মামলায় আসামি 1000-এর বেশি অজ্ঞাতনামা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে 2.25 লাখের বেশি মিয়ানমারের নাগরিক, জানালো জান্তা। প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের ফসল অভিমত বিশ্লেষকদের। 8 লক্ষ থেকে তারা বলেছে 1,80,000 এলিজেবল, যোগ্য, তার মানে স্বীকার করে নিয়েছে যে এইখানে মিয়ানমারের ন্যাশনাল বাংলাদেশে এসেছে। সো দিস ইজ এ ভেরি গুড স্টেপ, আই উড সে। আবারও কর্মচঞ্চল হতে শুরু করেছে ঢাকা। অফিস আদালতে সহকর্মীদের শুভেচ্ছা। লম্বা ছুটি বেশ উপভোগ্য ছিল দেশবাসীর। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন ক্ষোভ। সব অঙ্গরাজ্যে 1000-এর বেশি ভেন্যুতে আয়োজন করা হয় হ্যান্ডস অফ আন্দোলন। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। আইএমএফ ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ছাড়ে আশাবাদী বাংলাদেশ, জানান ঋণ পেতে শর্ত পূরণ করছে সরকার। দেশের স্বার্থে রাজস্ব আয় বাড়ানো ও ভর্তুকি কমাতে পদক্ষেপ নেওয়া হবে। ঢাকায় সফররত আইএমএফ মিশনের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিন আহমেদ। আইএমএফ এর সামষ্টিক অর্থনীতি বিভাগের প্রধান ক্রিস পাপারজর্জিও প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। প্রতিনিধি দল চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে। 17 এপ্রিল আইএমএফ প্রতিনিধি দল সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সফর শেষ করবে। 2023 সালের 30 জানুয়ারি আইএমএফ এর সাথে ঋণ চুক্তি করে সরকার। ওই বছরের ফেব্রুয়ারিতেই প্রথম কিস্তির অর্থ পায় বাংলাদেশ। এরপর 2023 সালের ডিসেম্বরে দ্বিতীয় এবং 2024 সালের জুনে তৃতীয় কিস্তি ছাড় করা হয়। 3 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে $231 কোটি। এখনো বাকি রয়েছে $239 কোটি। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউ করার একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করবো অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। প্রবাসী আয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। 3 বিলিয়ন বা $300 কোটি বেশি অর্থ এসেছে মার্চে, যা একক মাস হিসেবে এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। আগস্টের পর থেকে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের পরিমাণ। ডলারের দামে স্থিতিশীলতা এবং হুন্ডির চাহিদা কমায় বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে, উৎসবকে কেন্দ্র করে প্রবাসীরা বাড়তি রেমিটেন্স পাঠিয়ে থাকেন। জুলাই গণঅভ্যুত্থানের পর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। এক্সিস্টিং যে লোকেবল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা
সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এখন থেকে বেঞ্চমার্ক হবে 3 বিলিয়ন, এইটা থেকে কত আগাতে পারি, কিন্তু এইটাকে যদি আমরা স্বাভাবিক একটা স্ট্যান্ডার্ড ধরে ফেলি এবং সেইভাবে 3 বিলিয়নের নিচে আর নয়, এরকম স্লোগানে যদি আমরা আগাতে চাই, তবে এই কম্বাইন্ড এফোর্ট দরকার। চীনের সাথে বিদ্যমান 50 বছরের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN-কে দেয়া সাক্ষাৎকারে তুলে ধরেন দুদেশের অর্জিত সাফল্য। তার প্রত্যাশা, পরিবর্তিত বাংলাদেশে যুব সম্প্রদায়ের প্রত্যাশা পূরণে সহায়ক হবে চীন। স্বাস্থ্য খাত ও সংস্কৃতির ক্ষেত্রেও দেশটি ভূমিকা রাখবে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান। সাম্প্রতিক চীন সফরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN-কে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসায় উঠে আসে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সম্পর্কের অর্ধশতকের সাফল্য। এ সময় দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও প্রশ্ন করা হয়। তার প্রত্যাশা, যুব সম্প্রদায়ের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তিত বাংলাদেশের অগ্রগতিতে সহায়ক হবে চীন। উল্লেখ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী 27 বছরের মধ্যে। China can play a very important role in transforming Bangladesh the way we are imagining, particularly young population in Bangladesh are imagining. When I say young population, we are 171 million people. Half the population is under the age of 27. So you can imagine how young the whole nation is. অন্তর্বর্তী সরকার প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রসঙ্গেও কথা বলেন। জানান, বাংলাদেশ এখনো AI সেক্টরে প্রবেশ করতে পারেনি, তবে চীন সহযোগিতা করলে দুদেশই সুফল পাবে। We are not included in it yet, AI and other things. If the Chinese companies come and use this, we'll learn it very quickly and we'll become experts in how to handle, how to design, how to improve. And China will benefit from it, Bangladesh will benefit from it because you have very talented young people around you and supporting you to what you want to do. এ সময় চীনের সাথে সড়ক পথে যোগাযোগ বৃদ্ধির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বলেন, সুস্থ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সড়ক যোগাযোগ। We need connectivity. Road connection was one of the most efficient way to carry all these product to these areas. Belt and road comes in a very important way, and you benefit the people on both sides of the road. That's right. It's not just a long distance from the starting point to the ending point. The sub roads will coming up, businesses will grow between neighbors in the one city, one town after another town, and so on. So lots of energizing of the community and energizing of the population begins. So we give a very high priority, and I like the idea of Belt and Road. দুদেশের দূরত্ব কমাতে বাংলাদেশে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনেও চীনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ বিগ্রহের প্রয়োজন নেই। Many stories will come out when we are close to each other. Most importantly, how you inspire each other. Right. So those are the things which you'll remember all your life, and the nations are built with those memories, and the friendship comes through that. So it's very helpful for us having this close relationship in many different ways, not just a financial way, it's a humanitarian way, it's about the friendship way, cultural way. 26 থেকে 29 মার্চ দক্ষিণ চীনের হাইনান প্রদেশের বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম রাষ্ট্রীয় সফর। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক আরোপের বিষয়টি সরকারের এখন সর্বোচ্চ গুরুত্ব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। ঈদের পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। বলেন, এবারের ঈদ বিগত বছরের চেয়ে অনেক ভালোভাবেই উদযাপন করেছে দেশের মানুষ। যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি না থাকায় ঈদ যাত্রায় স্বস্তি ছিল। এ সময় তিনি বলেন, ঈদের দিন ও পরদিন ছাড়া ছুটির মধ্যেও বাকি সব দিন কাজ করতে হয়েছে। এই মুহূর্তে সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নিয়ে কথা বলতে হচ্ছে। এই মুহূর্তের প্রায়োরিটি এটা। আমাদের কতগুলো জাতীয় প্রায়োরিটি তো আছে, কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে তো নতুন নতুন প্রায়োরিটি যোগই হচ্ছে। জনগণের কল্যাণে যেটুকুন কাজ আমাদের করা দরকার, পরিবর্তিত বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব। জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার মামলা সকলকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে সেই কাজগুলো করে যাব।
জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গণহত্যার মামলায় ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। এর আগে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। সেদিন আদালতে হাজির করা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ও এসি তানজিল আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বাদীর অভিযোগে বলা হয়, গেল বছর 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সরকার কারফিউ জারি করে। ওই দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার 2 বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ির কাঁচলা এলাকায় চা খেতে যায়। তখন কিছু কোটা আন্দোলনকারী বিক্ষোভ করছিল। সে সময় এই পুলিশ কর্মকর্তাদের নির্দেশ ও সক্রিয় অংশগ্রহণে বিক্ষোভকারীদের উপর টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালানো হয়। শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় আবুল হাসানকে 15 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। হামলা, ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 93 আইনজীবী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তারা। এদের মধ্যে রয়েছেন বারের সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, শাহ আলম, মাহবুবুর রহমান, আবু সাইদ সাগর, আসাদুর রহমান রচি, সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা। 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগপন্থী 144 আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। এই ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের জামিন নিয়েছিলেন 115 জন। 7 এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হবে। 144 জন আইনজীবীকে শুধুমাত্র রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এই মামলায় ইনক্লুড করা হয়েছে। বিজ্ঞ আদালতের প্রতি শ্রদ্ধা রেখে উচ্চ আদালতের আদেশ মেনে আমরা আত্মসমর্পণ করছি। ঘটনাস্থলে ছিলাম না, ঘটনা সম্পর্কে জানতাম না, উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলাটি করা হয়েছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো। আমার সহকর্মী রয়েছেন মহানগর দায়রা জজ আদালতের সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আত্মসমর্পণ ও জামিন আবেদনে তারা কি উল্লেখ করেছেন, কি কি উল্লেখ করা হয়েছে সেখানে জানাবেন এবং আবেদনের শুনানি কখন নাগাদ হতে পারে সে বিষয়েও জানাবেন। ইসরাত, শুরুতেই যে কথাটি বলতে চাই যে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু আমার ক্যামেরা পার্সনকে বলি যে এই যে প্রিজন ভ্যান, 2টি প্রিজন ভ্যান এখানে অপেক্ষা করছে, সেই সাথে আরও কয়েকটি প্রিজন ভ্যান এখানে আনা হয়েছে এবং সেই সাথে মহানগর দায়রা জজ কোর্টের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাতে করে ধারণা করা হচ্ছে যে জামিন শুনানিকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি সতর্কতা। আর প্রিজন ভ্যান, কেন এত সংখ্যক প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণে, সে বিষয়ে আমরা এখানকার যারা জেল পুলিশ আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে তাদের কাছে নির্দেশনা আছে যে প্রিজন ভ্যান এখানে রাখতে হবে। তো আমরা ধারণা করছি, আইনজীবীরা বলছেন, বিশেষ করে যারা আসামি, আপনি জানেন যে এই মামলার যারা আসামি তারা সবাই আইনজীবী। সেই আইনজীবীরা এরই মধ্যে 93 জন আইনজীবী সকালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন এবং সেই শুনানি দুপুর 2টার পরে অনুষ্ঠিত হবে এবং সেই 93 জন আইনজীবীরা আশঙ্কা করছেন যে আদালত যদি জামিন না দেন তাহলে তাদেরকে কারাগারে, মানে জেলখানায় যেতে হবে। এবং সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গণ জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী, সেই সাথে প্রিজন ভ্যান একের পর এক সাজিয়ে রাখা। সব মিলিয়ে এই যে ঘটনাটি ঘটেছে, আপনি জানেন যে 5 আগস্টের ঠিক আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলছে সারা দেশে, তখন এই কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীরা এই আন্দোলনের পক্ষে স্লোগান দিচ্ছিল এবং তারাও রাস্তায় বিভিন্ন কর্মসূচি পালন করছিল। সেই কর্মসূচি পালনে বাধা দিতেই এই আজকের যারা আসামি তারা বাধা দিয়েছে। তারা সেই আইনজীবীদেরকে মারধর করেছে, ভাঙচুর করেছে এবং কি বোমা বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। সেই ঘটনার মামলা এবং সেই মামলার যারা আসামি তারা কিন্তু এরই মধ্যে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তারা এতদিন জামিনে ছিলেন। তবে সেই জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়াতে কিন্তু আজকে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলেন। ধন্যবাদ আপনাকে রাব্বি, সেখানকার খবর বিস্তারিত জানাচ্ছেন আমাদেরকে। শরীয়তপুরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত কুদ্দুস ব্যাপারী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কুদ্দুস ব্যাপারী ধরা পড়েছেন বরিশাল র্যাব 8-এর হাতে। তিনি বিলাসপুর ইউপি চেয়ারম্যান
ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য। বাকি 7 জনকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সকালে জাজিরা থানায় 88 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 থেকে 1000 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। শনিবার আধিপত্য নিয়ে কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবরের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুপক্ষ। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে পিলখানার সামনে বিক্ষোভ করছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বিজিবি। সেখানে রয়েছেন আমার সহকর্মী আলামিন হক। অহন সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। অহন, এখনকার সেখানে পরিস্থিতি জানাবেন, কি দেখছেন আপনি? বসে আছেন যারা আন্দোলনরত ছিলেন, তারা শান্তিপূর্ণ অবস্থানেই আছেন। যে পিলখানা গেটটি রয়েছে ঠিক তার অপর পাশে 1 থেকে 150 মিটারের মধ্যে যে যাত্রী ছাউনিটি রয়েছে তার নিচেই ফুটপাতে তারা বসে আছেন এবং তারা অবস্থান কর্মসূচি এভাবেই পালন করছিলেন। তারা সকালবেলা স্মারকলিপি দিয়েছিলেন বিজেপি মহাপরিচালক বরাবর। তাদের একটি দাবি 2009 সাল এবং তার পরবর্তী সময়ে অনেকেরই চাকরি চলে গেছে এবং সেই সব চাকরিচ্যুত বিডিআর সদস্যরা নতুন করে তাদের চাকরি ফিরিয়ে চান। বিশেষ করে যাদের এখন পর্যন্ত বয়স রয়েছে তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় সেটি তারা বলছিলেন। এখন পর্যন্ত আমরা জেনেছি 9000-এরও বেশি সেই বিডিআর চাকরিচ্যুত সদস্য রয়েছেন। 9005 জনের কথা আমরা শুনেছি। এর বাইরেও কিন্তু আমরা সেই সময় দেখেছিলাম প্রায় সেই সংখ্যাটা কিন্তু দ্বিগুণ। এইসব চাকরিচ্যুত সদস্যরা বারবারই একটি কথা বলছিলেন, সেই সময়ে যে বিশেষ আদালত অর্থাৎ মার্শাল ল অনুযায়ী তাদেরকে বিশেষ আদালত বসে তাদেরকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের কোনো দোষ ছিল না। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কেন তারা সেই সময়ে যখন বিডিআর হত্যাকাণ্ড ঘটে কিংবা তাদের ভাষায় বিডিআর বিদ্রোহ বলছিলেন, সেই বিডিআর বিদ্রোহ চলাকালীন সময়ে কেন এই সব সেনা সদস্য যারা বসে রয়েছেন তারা সেই সময় কেন কোনো ব্যবস্থা নেয়নি। অধিকাংশ বিডিআর সদস্যরাই কিন্তু এই একটি অভিযোগেই চাকরিচ্যুত করা হয়েছে। তারা বলছিলেন এটি অনিয়ম এবং অন্যায় হয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন তারা এই বঞ্চনা সয়ে এসেছেন, আর নয় এখন তারা তাদের সেই চাকরি ফিরিয়ে চান এবং এই জন্য তারা বিজিবি মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করছিলেন। ধন্যবাদ আপনাকে। এখন বাংলাদেশে আশ্রিত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000কে নিজ নাগরিক হিসেবে চূড়ান্তভাবে শনাক্ত করল মিয়ানমার। সংকট সমাধানে একে বড় এবং দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। ক্ষেত্র বিশেষে এটিকে প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের অংশ হিসেবেও তারা ব্যাখ্যা করছেন। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমার থেকে পালিয়ে আসা 2017 সালের রোহিঙ্গা ঢলের পর 2018 থেকে 2020 সালের মধ্যে 8 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। 6 ধাপে দেয়া হয়েছিল সেই তালিকা। আরও 70,000 রোহিঙ্গার তথ্য যাচাই বাছাই চলছে। চূড়ান্ত হলে প্রত্যাবাসনে যুক্ত হবে এই তালিকাও। এটিকে রোহিঙ্গা সংকট সমাধানে বড় ও দীর্ঘস্থায়ী পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এটা একটা লং টার্ম প্রসেস। মিয়ানমার হয়তো এগুলোকে কনফার্ম করেছে, তারা বলছে বাংলাদেশ সরকার ডেফিনেটলি আরও এই তালিকা নিয়ে তাদের সঙ্গে এঙ্গেজ করবে। সো এই সরকারের প্রথম কাজটা ছিল যে ইস্যুটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আবার আলোচনায় নিয়ে আসা, তারপরে হচ্ছে প্রত্যাবাসন এবং অন্যান্য প্রক্রিয়াগুলো। 8 লক্ষ থেকে তারা বলেছে 1,80,000 এলিজেবল, যোগ্য, তার মানে স্বীকার করে নিয়েছে যে এইখানে মিয়ানমারের ন্যাশনাল বাংলাদেশে এসেছে। সো দিস ইজ এ ভেরি গুড স্টেপ আই উড সে, এবং এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাও কিন্তু একটা বড় অর্জন। সম্প্রতি চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। প্রেসিডেন্ট শি জিনপিংও আশ্বাস দেন বিষয়টি নিয়ে কথা বলবেন মিয়ানমার সরকারের সাথে। ঠিক কয়েকদিন পরেই জান্তা সরকারের এমন সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকার প্রধানের নেতৃত্বগুণের কথা জানান বিশ্লেষকরা। চীন যত প্রেশার ক্রিয়েট করবে মিয়ানমারের উপরে, মিয়ানমার জান্তা সরকারের উপরে, আমার ধারণা তারা বিষয়গুলো নিয়ে তত বেশি নমনীয় হবে। এই অন্তর্বর্তী সরকার তারা এই প্রক্রিয়াটাকে যদি রিজিয়নালি ম্যানেজ করে এগিয়ে নিতে পারে, ডেফিনেটলি ভবিষ্যতে যেসব সরকার আসবে বা যারা আসবে তাদেরও একটা বড় দায়িত্ব থাকবে যে এটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বিশ্লেষকরা বলছেন প্রত্যাবাসনের জন্য প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে এই স্বীকৃতি। তবে জান্তা সরকার রাখাইনের নিয়ন্ত্রণ ফিরে না পেলে সেগুলো নিছক দলিল হয়েই থেকে যেতে পারে। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটা কি আরাকান আর্মিকে বিরাগভাজন করছে? এই প্রশ্নটা কিন্তু রেখে দিচ্ছি আমরা। আরাকান আর্মি তাতমাদাওয়ার সাথে যোগাযোগ এবং তাদের স্বীকৃতিটাকে পজিটিভলি নিল কি নিল না নির্ভর করবে আমাদের ডিপ্লোমেসি উইথ আরাকান আর্মি।
সেই সাথে আরও ডিপ্লোমেসি রাখতে হবে, সেটা হলো চায়না এবং ইন্ডিয়া ফ্যাক্টর, যেটা ওই ইন্ডিয়া ফ্যাক্টরটাকেও মাথায় রাখতে হবে। এর আগে রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কয়েকবার পদক্ষেপ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট, এইটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দীর্ঘ সরকারি ছুটি শেষে এখনও ঢাকা ফিরছেন নগরবাসী। সকাল থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় কয়েকটি ট্রেন। রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। এছাড়া ভোর থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো ছিল যাত্রী বোঝাই। সকাল সকাল অফিসে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাতেই রওনা হন অনেকে। অতিরিক্ত যাত্রী চাপে পরিবার আর লাগেজ নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়েন যাত্রীরা, তবুও মুখে ছিল প্রশান্তির হাসি। বলছেন অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রা ছিল স্বস্তির। এদিকে ঢাকা ছাড়তেও দেখা যায় যাত্রী চাপ। মূলত যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি তারাই এখন ছুটছেন নিজ নিজ গন্তব্যে। টানা 9 দিন ছুটি শেষে সকাল থেকে শুরু হয়েছে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরেছে। লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সকালে ব্যাংকাররা নিজেদের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ব্যবস্থাপকরা জানিয়েছেন অনেকেই নগদ টাকা তুলতে এসেছেন। প্রাতিষ্ঠানিক গ্রাহকরা এসেছেন আমদানি রপ্তানি সংক্রান্ত সেবা নিতে। এবারের ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকার যোগান ছিল। নির্বিঘ্নে সেবা নিয়েছেন গ্রাহকরা। দীর্ঘ এই ছুটির মধ্যে প্রধান অফিস থেকে এটিএম বুথ, অনলাইন সেবা সহ সার্বিক নিরাপত্তার বিষয় তদারকি করেছেন সিনিয়র কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও বাড়ানো হয়েছিল তদারকি। দেশের ইতিহাসে দীর্ঘতম ছুটি উপভোগ করল জনগণ। টানা ছুটি শেষে এবার কর্মস্থলে ফেরার পালা। এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল জানিয়েছেন রাজধানীতে ফেরা মানুষ। আর নগরীতে থেকে যাওয়া বাসিন্দারা বলছেন ফাঁকা ঢাকায় অনেকটাই শান্তিতে কাটিয়েছেন তারা। নগরের প্রাণকেন্দ্রে একরাশ রঙিনের শাসন, ভীষণ গাঢ় নাগরিক কোলাহল। যে শহরের বৈশিষ্ট্য সেখানেই মাথা তুলেছে নয়নতারা অথবা বাগানবিলাস। ঢাকার বিজয় সরণির সড়কদ্বীপ এমন নজরকাড়া ফুলের দখলে। ছুটে চলা নগরীতে চোখ মেলে দেখার ফুরসতি বা কোথায়, কিন্তু ঈদের ছুটিতে শান্ত নিরিবিলি রাজধানীতে সেই সুযোগ পেয়েছে নগরবাসী। ঢাকাবাসীর পদচারণা ছাড়া স্বস্তিতেই সময় পার করছে ওভারব্রিজের সিঁড়িগুলো। একই চিত্র মেট্রো রেলও। হাজারো মানুষের কোলাহলে যে স্টেশনগুলো মুখর থাকে সেখানে নেই চিরচেনা জটলা। লম্বা ছুটিতে যারা শহর ছেড়েছিলেন তাদের গল্প শুনবো এবার। কেমন কাটলো ঈদের ছুটি? আমার বাসস্থান হলো জন্মস্থান, যে জায়গা এই জায়গা ঢাকা ছেড়ে আসছে তা অবশ্যই মনের অনুভূতিটা প্রকাশ করা যাবে না। খুবই ভালো কাটলো ঈদের ছুটিতে। তো আমরা এই ছুটিটার জন্য সারা বছর বসে অপেক্ষা করি। আমার বন্ধুদের ধুয়ে আসলাম, একটু তো খারাপ লাগবে। পরিবারের সাথে একটা ঈদ করা, এটা যে কত বড় আনন্দদায়ক এটা টাকা দিয়ে মানে বোঝানো যাবে না। ছুটির পর এবার সবারই কাজে ফেরার পালা। আমার বাচ্চা ট্রেনে কান্না করতেছিল ওর মামার জন্য, নানুর জন্য। মানে এই ফিলিংসটা আসলে ওই যে আসার কর্মব্যস্ততার জন্য আসতে হয়, ঠিক আছে। এর জন্য খারাপ লাগছে, নানুর জন্য, সবার জন্য খারাপ লাগতেছে। ঈদ এবার অনেক ভালো ছিল, অনেক আনন্দ করছি, আর এবার অনেক ছুটি পাইছি। পেশাগত দায়িত্ব সহ নানা কারণে ছুটিতে যারা শহরে ছিলেন তাদেরও অভিজ্ঞতাটা সুখকর এবারের ঈদে। রাস্তা দিয়ে প্রেশার কম থাকে তাহলে আমাদের শরীরের উপর দখল কম যায়। তো মোটামুটি আমরা অনেকটা রিল্যাক্স ছিলাম, শরীরের উপর অনেক প্রেশার কম গেছে, আমরা অনেকটা রিল্যাক্সে ডিউটি করেছি। কোনো জায়গায় ঘুরলাম টুরলাম না, কিছু করলাম না, ওই শুয়ে রয়েছি, খাওয়া দাওয়া করছি, ঠিক মতো ঘুম তুলছি, ওইটা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আবার ঘুমাইছি। 24 থেকে 2025 অনেক সেল ভালো হয়েছে, মানে ব্যবসা সব দিক দিয়ে ভালো হয়েছে। ফাঁকা ঢাকা নিয়ে নিম্ন আয়ের মানুষের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ হাসছে অধিক ইনকামের জন্য, কারো রাগ তার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে। অটোর লাগি কোনো ভাড়া আমরা পাই নাই। অটো রিক্সা আমাদের ভাড়াগুলো নিয়ে যাচ্ছে, যার কারণে আমরা সিএনজি খেপ পাচ্ছি না। যে ঈদে আলহামদুলিল্লাহ 2200 করে মারতে পারছি। ভাড়া ভালো মারছি, আপনার 2000-3000 ভাড়া মারছি অটোতে।
চৈত্রের খরতাপের মধ্যে ঈদের দীর্ঘ ছুটিকে আশীর্বাদ হিসেবে দেখছে নগরবাসী। যদি ফ্রি টাইম পান তখন আসলে যতটা রিল্যাক্সলি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে টাইম কাটাতে পারবেন, চাপের মধ্যে বা কাজের প্রেশারের মধ্যে ওইভাবে তো আসলে ফ্যামিলির সাথে টাইম কাটানো হয় না। অবশ্যই দরকার এরকম সময় ফ্যামিলির সাথে কাটাতে পারলে তো ন্যাচারালি ভালোই লাগে। দু একদিনের মধ্যেই রাজধানী ফিরবে পূর্বের চিরচেনা রূপে। তার আগেই নগরবাসী ক্যালেন্ডারের পাতায় চোখ রাখছে ঈদুল আজহায় কোনোভাবে দীর্ঘ একটা ছুটি মিলিয়ে নেওয়ার আশা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার মামলায় ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে। বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ঘুমের সেন্টার আয়নাঘর আমাদের এই ইনভেস্টিগেটররা তদন্ত করেছেন, আবিষ্কার করেছেন। তার মধ্যে টিএফআই সেল বলে যে সেলটা ছিল সেটার ভেতরে যেটা ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেলগুলো আবিষ্কার করেছে, যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছিল, ওয়াল ভাঙতে হয়েছে, পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছিল, সেগুলোকে সরিয়ে এই ক্রাইম সিনগুলোকে বের করতে হয়েছে। এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে সেখানে প্রেজেন্ট ছিলেন এবং আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। তদন্ত কাজ যা হয়েছে, যেদিন প্রথম দিন ফর্মাল চার্জ দাখিল হবে সেদিন থেকে সবাই উপলব্ধি করতে পারবেন। আর আগামী একদিন পরে আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন কি কাজ করেছেন সেটার ব্যাপারে আমরা একটা ডিটেইল প্রেজেন্টেশন আপনাদের সামনে প্লেস করতে পারবো আশা করছি 2-1 দিনের মধ্যে। সে ব্যাপারে এই ব্রিফিং শেষে আপনাদের মধ্যে যারা যারা শুধু রিপোর্টার তারা এসে একটু আমাদের কনফারেন্স রুমে বসবেন, আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। আপনাদের সাথে আমরা কথা বলতে চাই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলছেন। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। প্রতারণার মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামিমা নাসরিনকে 3 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে 5,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দেন। বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম ইয়ামাহা আর 15 বাইক অর্ডার করেন। তবে কর্তৃপক্ষ 45 দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। এই ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম 2024 সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামিমার বিরুদ্ধে মামলা করেন। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে ফসে উঠেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশ জুড়ে নজিরবিহীন বিক্ষোভে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। 50 অঙ্গরাজ্যের 1200 ভেন্যুতে আয়োজন করা হয় হ্যান্ডস অফ আন্দোলন। প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন মার্কিনীরা। প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও। ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ক্ষমতা গ্রহণের 2.5 মাসের মাথাতেই ট্রাম্প বিরোধী বিক্ষোভের ঢেউ যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্টের একের পর এক বিতর্কিত নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে মার্কিনীরা। শনিবার প্রতিটি অঙ্গরাজ্যে শহর থেকে শহরে প্রধান প্রধান সড়কে হয়েছে প্রতিবাদ মিছিল, সমাবেশ। অন্তত 1200 স্থানে পালিত হয়েছে হ্যান্ডস অফ কর্মসূচি। এই স্লোগানের অর্থ দাঁড়ায়, হস্তক্ষেপ বন্ধ করো। বোস্টন, শিকাগো, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি প্রতিটি জায়গায় আন্দোলনে সরব হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। অংশ নিয়েছে প্রায় 150 মানবাধিকার সংগঠন।
কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই, অভিবাসী বিরোধী অভিযান, বিভিন্ন দেশের উপর অযৌক্তিক শুল্ক আরোপ সহ প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলে বিক্ষোভকারীরা। ট্রাম্পের বিতর্কিত সব এজেন্ডার বিরোধিতার পাশাপাশি তীব্র নিন্দা জানানো হয় তার সহযোগী দক্ষতা বিষয়ক দফতরের দায়িত্বে থাকা ইলন মাস্কের প্রতিও। ব্যানারে, প্ল্যাকার্ডে ট্রাম্প ও মাস্ক বিরোধী স্লোগান। জাতীয় সংকটে এখানে একত্রিত হয়েছি কারণ তারা সংবিধান অনুসরণ করছে না, ভাবছে সবকিছু নিজেদের ইচ্ছা মতো হবে, তবে তা নয়, এই দেশ আমাদের। যা ঘটছে তা হলো ক্ষমতার অপব্যবহার। দক্ষতা বিভাগ ইচ্ছামতো চলছে। এত বড় বড় পদক্ষেপের জন্য সিনেটের শুনানির বালাই নেই। জনগণ এগুলোর বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছে। ওয়াশিংটনে প্রতিবাদ সমাবেশে যোগ দেন ডেমোক্র্যাট আইন প্রণেতারাও। ট্রাম্পের নীতির বিরোধিতার পাশাপাশি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার পরিকল্পনার কথা জানান তারা। আমরা গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য লড়ছি, নিজের পরিবারের জন্য, কাঙ্ক্ষিত ভবিষ্যতের জন্য লড়ছি। আমাদের প্রেসিডেন্ট স্বৈরাচার হতে চাইছেন। আমেরিকায় কোনো স্বৈরাচার বা রাজাকে মেনে নেব না। একজন ধনকুবের প্রেসিডেন্টের পাশের সিটটি কিনে নিয়ে তাকে পুতুল বানিয়ে রেখেছেন। তবে আমেরিকার গণতন্ত্র বিক্রির জন্য নয় এবং হবেও না। প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এবার তার মেয়াদ পূর্ণ করতে পারবেন না, কারণ আপনি কংগ্রেসে অভিশংসনের বীজ বপন করেছেন। কেবল প্রস্তাব নয়, তৃতীয়বারের মতো অভিশংসিত হতে হবে। আপনাকে জানাতে চাই, 30 দিনের মধ্যে আপনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনব। যুক্তরাষ্ট্রের বাইরেও হয়েছে হ্যান্ডস অফ বিক্ষোভ। কানাডা, মেক্সিকো, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতেও জড়ো হয়েছে ট্রাম্প বিরোধীরা। ডরথি স্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।